হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সকাল সকাল দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়েছিলাম ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে। শুধু আমরা দুইজনেই নয়, সাথে আরো 4 জন ছিল, টোটাল আমরা 6 জন। সবার একসাথে মিট করার কথা ছিল হাওড়ায়, তাই আমরা হাওড়াতেই প্রথমে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে যেহেতু হাওড়া অনেকটাই দূর, তার জন্য আমাদের অনেক তাড়াতাড়ি বেরোতে হয়েছিল। আমরা হাওড়ায় যাওয়ার জন্য প্রথমে ফলতায় গিয়েছিলাম, ফলতা থেকে 83 বাস ধরে গিয়েছিলাম বাবুঘাট। বাবুঘাট থেকে লঞ্চ পেরিয়ে হাওড়ায় গিয়ে আমাদের সব থেকে বড় প্রবলেম হয়েছিল সবাই একসাথে মিট করার সময়। প্রথমে তো কেউ কাউকে খুঁজেই পাচ্ছিলাম না, তারপর 10 থেকে 15 মিনিট খোঁজার পর ফাইনালি আমাদের দেখা হয়েছিল। বাবুঘাট থেকে হাওড়ায় লঞ্চ পেরোনোর সময় যেগুলো দেখা যাচ্ছিল তার মধ্যে এই সাইডে SBI এর হেড অফিস, আর ওই সাইডে যে বড় ফুটবল করা ওটা হলো রাইটার্স বিল্ডিং। এই যে রাইটার্স বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিং এ আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসতেন। এখন উনি এখান দিয়ে উঠে গিয়ে নবান্নতে বসেন। আর রাইটার্স বিল্ডিং এর সামনে যে জাহাজটা দেখছো ওটা কোনো জাহাজ না, ওটা একটা বিল্ডিং, জাহাজের মতো করে করা হয়েছে। আর এই যে মৎস্যকন্যা জাহাজটি দেখছো, এটা কোনো সাধারণ মানুষের জন্য নয়, এটা বড় বড় অফিসারদের জন্য আর পুলিশদের জন্য করা হয়েছিল। এই জাহাজে একবার ছোটবেলায় উঠে পড়েছিলাম, উঠে দেখি শুধু পুলিশ ভর্তি, ভয়েতে বাইরে বেরিয়ে এসেছিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ হাওড়ার ব্রিজ, ওটা আমার পার্সোনাল ব্রিজ। অনেকের স্বপ্ন থাকে ওর উপর দিয়ে হেঁটে যাবে বা গাড়িয়ে করে যাবে, তার জন্য আমি সবাইকেই পারমিশন দিয়ে রেখেছি, তাই সবাই যায়। আর এই যে হাওড়া স্টেশনটা দেখছো, এটা কিন্তু আমি করিনি, কারণ আমার হাওড়ার ব্রিজটা করতে গিয়ে সব টাকা শেষ হয়ে গিয়েছিল, তাই এটা আমার বাবা করে দিয়েছে আমার জন্য। আমরা হাওড়ায় গিয়ে সবাই একসাথে মিট করার পর হালকা করে কিছু খেয়ে নিয়ে উঠে পড়েছিলাম একটা লাক্সারি এসি বাসে। এই বাসে করে আমরা যাচ্ছিলাম বালি থেকে বাস চেঞ্জ করে ইকো পার্কের সামনে নেমে যখন সড়ক পথ দিয়ে যাচ্ছিলাম তখন একটু মজা করছিলাম আমরা। তারপর আমরা এসকেলেটরে করে উপরে উঠেছিলাম। এই এসকেলেটরে গ্রামের দিকে থাকা অনেক মানুষই চড়েনি, যদিও আমিও গ্রামের, বাট আমরা এখানে যে কজন আছি প্রায় সবাই হচ্ছে শহরের, শুধু আমি আর আমার দিদি গ্রামে। তাও আমাদের 101 বার করে চড়া হয়ে গিয়েছে। আমার কন্ট্যাক্টে একজন ছিল, সে এসকেলেটরে চড়ে ভিডিও করে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে, আর ক্যাপশনে লিখেছিল ফার্স্ট টাইম লিফট চললাম। আমি ক্যাপশনটা দেখে আমি কমেন্ট করেছিলাম যে ওটা লিফট না, চলন্ত সিঁড়ি। আর ওই কমেন্ট করার জন্য আমাকে ডিরেক্ট ব্লক মেরে দিয়েছিল। ইকো পার্কে টোটাল 4টে গেট, তার মধ্যে আমরা 1 নম্বর গেট থেকে ঢুকেছিলাম। ওখানে প্রথম ঢুকেই 30 টাকা করে টিকিট লেগেছিল। আমরা যেহেতু 6 জন গিয়েছিলাম তার জন্য টোটাল 180 টাকা লেগেছিল। আমরা 1 নম্বর গেটে প্রথমেই ঢুকেছিলাম বাটারফ্লাই পার্কে। আর বাটারফ্লাই পার্কের মেন গেটেই ছিল একটা বড় বাটারফ্লাই, যেটা কাঠ দিয়ে তৈরি। আর ভেতরে যাওয়ার সময় দুপাশে অনেক ফেস্টুন লাগানো ছিল, যাতে হচ্ছে অনেক প্রজাপতির ছবি আঁকা ছিল আর অনেক কিছু নিয়ম কানুন লেখা ছিল। তারপর ওখানে ঢোকার পর অনেক সিকিউরিটি গার্ড ছিল, যারা বললো এখানে ক্যামেরা এলাও নেই, তাই আমি ফোনটা ঢুকিয়ে দিলাম আর বললো কোনো কথাও বলা চলবে না ভেতরে ঢুকে। ওখানে খুব বেশি কিছু ছিল না, 2-1টা প্রজাপতিই দেখতে পেলাম। তারপর বেরিয়ে এলাম, এসে এখানে কিছু ফটোশুট চলছিল আমাদের। তারপর আমাদের ফটোশুট করা কমপ্লিট হয়ে যেতে আমরা হেলিকোনিয়া গার্ডেনে ঢুকেছিলাম। ওই হেলিকোনিয়া গার্ডেনে খুব বেশি কিছু দেখার মতো ছিল না, ছিল একটা ঝর্ণা আর একটা খাল, যাতে হচ্ছে বোটিং হচ্ছিল। আমরাও ভেবেছিলাম বোটিং করবো, কিন্তু 150 টাকা করে টিকিট, তাই আর করলাম না। আর তার থেকেও বড় কথা হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে, আমাদের অনেক ঘোরা বাকি আছে, তাই চলে গেলাম ওখান থেকে। তারপর যেখানে গেলাম সেখানে দেখলাম একটা বিশাল ঝিল, ওখানে চলছিল প্রচুর বোট, শুধু প্যাডেলিং বোটই নয়, সাথে অনেক স্পিড বোটও ছিল। আর ওই ঝিলের চারিদিকে অনেক বড় বড় মাছ চড়ছিল, যার জন্য খুবই অসাধারণ লাগছিল দেখতে। আর আমাদের ঘুরতে যাওয়ার ডেটটা ছিল 22 ডিসেম্বর 2024। আজকে যে এডিট করছে আজকে 25 ডিসেম্বর 2024, আর এটা যেদিন পোস্ট হবে সেটা সম্ভবত 27 ডিসেম্বর 2024। তারপর গিয়েছিলাম আমরা রুরাল গার্ডেনে, যেখানে ভালো করে ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ভিড় হয়েছিল ওই জায়গাটায়। ওখানে গ্রামের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। গ্রামে যেমন কৃষিকাজ হয় ওখানে তেমনই চাষবাস করা, বাজারঘাট, গ্রামে খড়ের ছাউনি, মাটির বাড়ি, এইসবই ফুটিয়ে তুলেছে। আর ওখানে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট লাগে। আমরা যেহেতু 6 জন ছিলাম তার জন্য 60 টাকা লেগেছিল। আমরা যখন টিকিট কাটতে ঢুকি তখন একটা ইউটিউবারের সাথে দেখা হয়েছিল, উনি ফানি ভিডিও বানাচ্ছিলেন। ওনার সাথে একটা সেলফি তুলেছিলাম, দেখো ডিসপ্লেতে যে ছবিটা দেখতে পাচ্ছ ওটাই উনি ইউটিউবার প্লাস ইন্ডিয়ান আর্মি। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। তারপর এসে দেখি একটা বিশাল গ্লোব, ওটার নাম হলো সোলার ডোম। ইকো পার্কের যা ইলেকট্রিক প্রয়োজন হয় পুরোটাই এই সোলার ডোম থেকেই ট্রান্সফার হয়। এই সোলার ডোমের ভেতরেও ঢোকা যায়, এখানে ঢুকতে 200 থেকে 300 টাকা করে টিকিট নেয়। এই গ্লোবের ভেতর আমরা ঢুকিনি কারণ অনেকটাই লেট হয়ে যেত, তার জন্য আমরা এখান দিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিলাম। তারপর দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে দার্জিলিং এর টয় ট্রেন, এতে ওঠার জন্য এক একজনের 150 টাকা করে লাগে টিকিট। আর এখানে দেখতে পাচ্ছ শুধুই দোকান ভর্তি, এই দোকানে কিন্তু খাবারের দাম অযথা, তাই তোমাদের যাদের বাজেট কম আছে তোমরা সবাই খাবার নিয়েই যাবে ওখানে। আমরা ওখানে ফুচকা খেয়েছিলাম, 6টা ফুচকাই নিয়েছিল 30 টাকা, আর 1 কাপ কফি খেয়েছিলাম নিয়েছিল 20 টাকা। এই ইকো পার্কটি হলো ভারতের সব থেকে বড় পার্ক, 475 একর জমির ওপর এই পার্কটি গড়ে উঠেছে। এই পার্কটি একদিনে গোটা ঘুরে শেষ করতে পারবে না কেউ। এই পার্কে যে ঝিলটি আছে ওই পার্কটির গভীরতা
ফুট। আমরা পার্কে ঘুরতে ঘুরতে অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই দেখলাম বাটারফ্লাই গার্ডেনে লাইট জ্বালিয়ে দিয়েছে। তারপর আমরা ঢুকে গিয়েছিলাম সপ্তম আশ্চর্য জিনিস দেখতে, আর ওখানে ঢুকতে টিকিট নিয়েছিল 30 টাকা করে। ভিতরে ঢুকে দেখলাম অনেকটাই ভিড় হয়েছিল, কিন্তু পার্কটা অনেকটা বড় হওয়ার কারণে অতটা ভিড় মনে হচ্ছিল না। এটা হলো আগ্রার তাজমহল। চলো এর ভেতরে ঢুকে দেখা যাক কি আছে। তাজমহলের ভেতরে অনেক ফটো তোলার মতো জায়গা আছে, খুব সুন্দর জায়গা। আর তাজমহলের ভেতরে ছিল মুসলিম সম্প্রদায়ের মানুষেরা যেটাকে ভগবান বলে মানে ওটাই ছিল ওখানে। তোমরা যারা কখনো ইকো পার্কে যাওনি অতি অবশ্যই একবার ঘুরে এসো, খুব ভালো লাগবে। এটা হলো এমপি থিয়েটার, এটা রোমের ইটালিতে অবস্থিত। এই থিয়েটারের ভেতরে 50,000-এরও বেশি মানুষ একসাথে বসতে পারতেন। চলো দেখে নেওয়া যাক এর ভেতরে কি আছে। নিচে যেটা দেখতে পাচ্ছ ওটা হলো একটা গেম। এক সাইডে সিংহ এবং এক সাইডে বাঘ ছেড়ে দিয়ে মাঝখানে একটা মানুষ ছেড়ে দেওয়া হতো। এই গেমটা যারা খেলতো খুব লাইভের ঝুঁকি নিয়ে খেলতে হতো। আমরা 3 জনে খাচ্ছিলাম কফি, আর এই কফিগুলোর দাম নিয়েছিল 20 টাকা করে। আর এই যে ফেস্টুনটা দেখে আমরা খুবই হাসছিলাম, কারণ দেখো মোমোর ছবি দেওয়া আছে আর নিচে লেখা আছে টয়লেট। আর এখানকার টয়লেটটাও দেখো কত সুন্দর করে সাজানো। আর এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো চীনের প্রাচীর। যাদের ইচ্ছা আছে চীনের প্রাচীরে ওঠা তারা চলে যাও ইকো পার্কে। এই চীনের প্রাচীরের ভেতরে খুব কম লাইট থাকার কারণে ভেতরটা দেখাতে পারলাম না। যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এইগুলোকে বলা হয় মোয়াই। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে রয়েছে চিলি, আর চিলিতে রয়েছে এই ইস্টার আইল্যান্ড, আর ওই ইস্টার আইল্যান্ডে এই মূর্তিগুলো করা আছে। এবার এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো পেট্রা শহর, জর্ডনের পেট্রা শহর। একটা বিশাল পাহাড়কে কেটে এই শহরটি তৈরি করা হয়েছিল। চলো এর ভেতরে ঢুকে দেখা যাক কি আছে। এর ভেতরে তেমন কিছু একটা দেখতে পেলাম না, শুধু কিছু কারুকার্য করা আছে ওগুলোই দেখা যাচ্ছে। এর ভেতরেও প্রচুর অন্ধকার, তার কারণে কিছু দেখানোই যাচ্ছে না। তারপর ওখান দিয়ে বাইরে বেরোতে একটা ঝর্ণা মতো দেখতে পেলাম, যেখানে সবুজ কালারের আলো জ্বলছিল, যার কারণে খুব সুন্দর দেখতে লাগছিল। আর এখানে যে ফোয়ারাগুলো দেখতে পাচ্ছ সবগুলোই ভিক্টোরিয়ার সামনে করা আছে। আর এটা হলো মিশরের পিরামিড। এর ভেতরে চলো ঢুকে দেখা যাক কি আছে। এর ভেতরে দেখলাম একটা মমি রাখা। মমি সম্বন্ধে প্রায় তোমরা সবাই জানো, তাই আর বেশি এক্সপ্লেন করলাম না। আর এই পিরামিডের ভেতরে দেখতে পাচ্ছ অনেক কারুকার্য করা আছে, যার জন্য ভেতরটা আরো দেখতে সুন্দর লাগছে। তারপর ওখান থেকে বাইরে বেরিয়ে চলে এলাম। ওখানে অনেকটা ভিড় ছিল, যার কারণে খুবই গরম হচ্ছিল। সামনে যে বড় মূর্তিটা দেখতে পাচ্ছ এটা হলো ব্রাজিলের রিও ডি জেনিরো। কর্কোভাডো পাহাড়ের ওপরে এই মূর্তিটা করা আছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন পৃথিবীতে নাজেহাল অবস্থা তখন ইনিই ছিলেন একমাত্র ভরসা। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এর ভেতরে ছিল অনেক কিছু রিয়েলিস্টিক গেম। শুধু রিয়েলিস্টিক গেমই না, তার সাথে অল বডি ম্যাসাজের যন্ত্র ছিল, আরো অনেক কিছু ছিল। এইগুলোতে ওঠার জন্য এখানে 150 থেকে 200 থেকে 250 টাকা করে টিকিট। এই ইকো পার্কে যাওয়ার পর আর বাড়িতে ফিরতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করবো বলো, বাড়িতে তো ফিরতেই হবে। তোমরা একবার গিয়ে অতি অবশ্যই ঘুরে আসতে পারো, আশা করছি খুবই ভালো লাগবে। যাই হোক, আজকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে, প্রায় 8টা থেকে 8:30 বাজে। বাড়িতেও ফিরতে হবে, অনেকটাই দূর বাড়ি যেহেতু। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর এইরকম আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, আজকের মতো সবাইকে টাটা।